নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই লাইভের বিষয় 2022 এর ডেট। শিরোনাম: এবারের টার্গেট 2022 এর ডেট। 2022 ডেট। কেন, কি এমন ঘটলো যে আমি এই শিরোনামটি ব্যবহার করছি? এবারের টার্গেট 2022 এর ডেট কেন? টার্গেট মানে কি পরীক্ষা পাশের টার্গেট, চাকরি পাওয়ার টার্গেট, চাকুরি প্রার্থীদের টার্গেট, বেকার যুবক যুবতীদের টার্গেট? একদমই নয়। এই টার্গেটটা আসলে মহাজনী শক্তির টার্গেট, প্রভুদের টার্গেট। মার্জনা করবেন। একটি একটি করে প্যানেলকে তারা টার্গেট করছেন। শিক্ষাক্ষেত্রে প্রাইভেটাইজেশনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে বেসরকারীকরণ এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রক্রিয়া চলছে। তারই একটা পর্ব হিসেবে আরো একটি পর্ব শুরু হতে চলেছে। লক্ষ্য, টার্গেট 2022-এর টেট। আসছি সে প্রসঙ্গে। যারা এই টেট বা সরকারি চাকরি, এই মুহূর্তে শিক্ষকতার চাকরি, এই সব নিয়ে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন, স্বপ্ন দেখছেন, তারা এখনো যদি না জেগে থাকেন, তারা তাদের জীবনের অমূল্য সময় অপচয় করছেন। আমি আরো একবার সতর্ক করে দিলাম, প্রথম থেকে করে আসছি, আবার করব। এই লাইভের এই মূল বিষয়টিতে যাওয়ার আগে আমি বার্কিনা ফাসোর রাষ্ট্রপ্রধান ইব্রাহিম ট্রাওরেকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই, যে তিনি তার দেশে বার্কিনা ফাসোতে ম্যালেরিয়া ভ্যাকসিন রুখে দিয়েছেন। শুধু তাই নয়, বিল গেটসের যে ম্যালেরিয়া প্রজেক্ট এবং তার মাধ্যমে জেনেটিক্যালি মডিফাইড মশা ছড়ানোর যে কার্যক্রম, যা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি আমেরিকার ফ্লোরিডা, টেক্সাস, এসব অংশেও ছড়ানো হয়েছে সেই জেনেটিক্যালি বিপজ্জনক, জেনেটিক্যালি মডিফাইড মশা। বার্কিনা ফাসোতে সেই কার্যক্রম তিনি রুখে দিতে পেরেছেন এখনো পর্যন্ত। আগামী কিন্তু আশঙ্কাজনক, কারণ আমরা জানি এই মহাজনী শক্তির দালাল বিলিয়নিয়ারদের প্রতিহত করতে গিয়ে, বিগ ফার্মাকে প্রতিহত করতে গিয়ে ইতিমধ্যেই বেশ কিছু রাষ্ট্রপ্রধানের প্রাণ চলে গেছে। প্রথমেই আছেন তানজানিয়ার রাষ্ট্রপতি ডক্টর জন মাগুফুলি। তাকে নিয়ে আমি একাধিক ভিডিও করেছি, অমৃত সমুদ্র দ্বিতীয় খণ্ডে তার কথা বলেছি। শুধু তাই নয়, জন মাগুফুলির পাশাপাশি আরো যেসব রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে মহাজনী শক্তির বিরুদ্ধাচরণ করবার কারণে, তাদের কথাও লিখেছি অমৃত সমুদ্র দ্বিতীয় খণ্ডে। সংগ্রামী ইব্রাহিমের অবস্থাও কি তেমন হবে? সম্ভাবনা তীব্র, জোরদার। দেখা যাক তিনি কতদিন লড়াই করতে পারেন।
ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারোকে সরাতে না পারলেও, পৃথিবী থেকে সরাতে না পারলেও গদি থেকে সরানো হয়েছে, সে বিষয়ে আমি আলোচনা করেছি ভিডিও লেখালেখিতে। তো যাই হোক, এই সংগ্রামী রাষ্ট্রনায়ককে সম্মান জানিয়ে ফেসবুকে আমি ইতিমধ্যেই আমার পেজে দেবাশিস লাহায়ান থিঙ্কার্স এই পেজটিতে ইতিমধ্যেই বিস্তারিত লিখেছি। আপনারা অনেকেই শেয়ার করেছেন, মন্তব্য করেছেন। বুক চিতিয়ে লড়াই করা এইসব মানুষই রাষ্ট্রনায়ক হন আর অন্য ক্ষেত্রের হন না কেন, তাঁরা আমাদের সাধুবাদের যোগ্য, প্রশংসার যোগ্য। এবারে আসছি আজকের লাইভের মূল বিষয়। 2022-এর ডিসেম্বর মাসে আপনারা জানেন টেট পরীক্ষা হয়েছিল। উদ্দেশ্য কি? প্রাথমিক শিক্ষক নিয়োগ। সে কারণেই টেট পরীক্ষা হয়েছিল। বেশ, শুধু তাই নয়, 2023-এও টেট পরীক্ষা হয়েছিল, যার ফল এখনো বেরোয়নি। কিন্তু 2022-এর টেট পরীক্ষার ফল কিন্তু বেরিয়েছিল, পরের বছরই বেরিয়েছিল, 2023-এই এপ্রিল মাসে সম্ভবত বেরিয়েছিল। 1.5 লক্ষ পরীক্ষার্থী সফল হন আর কি, টেট কোয়ালিফাই করেন 1.5 লক্ষ। তো এদের কি চাকরি হয়েছে? না, হয়নি, নিয়োগ হয়নি। আর হয়নি বলেই তো এত কাণ্ড। তো কেন নিয়োগ হয়নি? আমরা ইতিমধ্যেই জানি। ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা চলছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, অনেক আদালতের গল্প চলছে। আপাততভাবে সেখানে সুপ্রিম কোর্ট স্টে দেওয়াতে ভর্তি প্রক্রিয়া এবং গ্র্যাজুয়েশনে ভর্তির প্রক্রিয়া চলছে এবং জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। কারণ জানেন আপনারা যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগের ক্ষেত্রে এই ওবিসি তালিকা মেনে চলার বিধি আছে এবং কঠোরভাবে মেনে চলার কথা, তেমনই নির্দেশ। তো সেই ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে, জয়েন্টের রেজাল্টের ক্ষেত্রে স্টে এলেও সেটা কিন্তু স্টে, আমি এই আগের একটি ভিডিওতে এই বিপদের কথা কিন্তু জানিয়েছি যে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, স্টে এর উপর ভিত্তি করে এই প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামীতে যদি আদালত সেরকম পর্যবেক্ষণ রাখে তাহলে কিন্তু এই ভর্তি প্রক্রিয়াটিও বাতিল করা হতে পারে। অবাক হবেন না, কারণ যে ক্ষেত্রে, যে দেশে, যে রাজ্যে চাকরি পাওয়ার পরেও, সংসার শুরু করার পরে, ব্যাংক লোন নেওয়ার পরে, সেটেল হওয়ার পরেও 26,000 শিক্ষক, প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যায়, জীবন জীবিকা ছিনিয়ে নিতে পারে ওরা প্রাইভেটাইজেশনের স্বার্থে, দুর্নীতির নাম করে, তাহলে ভর্তি প্রক্রিয়াও ওরা বাতিল করতে পারে। ওরা সব পারে, কারণ এখন আর এইসব শিক্ষা দীক্ষা এইসব এত লাগবে না, এত লোকজন ওদের লাগবে না। হ্যাঁ, সাবসিডিতে পড়ানো, জয়েন্টে ইঞ্জিনিয়ারিং পড়ানো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 10,000 টাকা দিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ, এগুলো ওরা তুলে দেবে। তাই ওরা এসব প্ল্যান মাফিক করছে, ডিসকারেজ করছে। কতিপয় প্রাইভেট ডিমড ইউনিভার্সিটি থাকবে, সেখান থেকেই যাদের পকেটে মাল কড়ি বেশি তারা সেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, ওইটুকুতেই ওদের কাফে যথেষ্ট, আর বেশি লাগবে না, সেখান থেকেই ওরা কাজ চালিয়ে নিতে পারবে নিউ ওয়ার্ল্ড অর্ডারে। তাই এই ঢালাও যে ব্যাপারটা, মেধা ভিত্তিক, সাধারণ চাষির ছেলেও ডাক্তার হতে পারতো মেধা থাকলে, এই সিস্টেমে যে মেধার কথা বলা হয়েছে, সেই সুযোগটা আর থাকবে না। আমি বহু আগে এসব বলেছি। তো এইবারে এই প্রক্রিয়ার মধ্যেই তো টেট, তাই নয় কি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অর্থাৎ টেট শিক্ষক নিয়োগের একটি প্রক্রিয়া, একটি মাধ্যম, একটি ব্যবস্থা।
তাকেও তো তুলে দিতে হবে, শিখেই তুলতে হবে এবং বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করতে হবে। যেভাবে এসএসসির বিশ্বাসযোগ্যতাকে ওরা ধ্বংস করেছে, আমি বহু আগেই বলেছি স্কুল সার্ভিস কমিশন থাকবে না, উঠে যাবে, থাকবে না, মিলিয়ে নেবেন আমার কথা। এটাই হলো ওদের আসল উদ্দেশ্য। তার ফলে বাঁশ না থাকলে বাঁশিও বাজবে না, আপনারা তো শুনে থাকবেন। বেশ, তো এই যে এবার আসছি 2022-এর টেটের বিষয়, অনেকেই স্বপ্ন নিয়ে বসে আছেন। 1.5 লক্ষ পরীক্ষার্থী তারা কোয়ালিফাই করেছেন প্রায়। এইটা নিয়ে ইতিমধ্যেই দুখানা ঘটনা ঘটে গেছে যা টনক নড়িয়ে দেবে। যারা একটু ভাবেন তারা বুঝতে পারবেন খেলাটা কোন লেভেলে খেলা হচ্ছে। এই 1.5 লক্ষ পরীক্ষার্থীর তথ্য, সফল পরীক্ষার্থীর তথ্য অন্য একটি ওয়েবসাইটে, নাম মনে পড়ছে না, সেখানে প্রকাশ হয়ে গেছে যেটা, এবং সেখান থেকে ডাউনলোডও করা যাচ্ছিল রেজাল্ট। ভাবতে পারেন সেটা কিন্তু সরকারের পর্ষদের ওয়েবসাইট নয়। গেল ওরা উঠলো, স্বাভাবিক। কি করে হলো? পর্ষদ যদি অনুমতি না দেয়, সরকার যদি অনুমতি না দেয়, কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয়, তাহলে কি করে অন্য একটি ওয়েবসাইটে এই সফল পরীক্ষার্থীদের তথ্য চলে গেল এবং রেজাল্টও ডাউনলোড করা যাচ্ছে? এই নিয়ে প্রতিবাদ হলো। পর্ষদ বলল, কর্তৃপক্ষ বলল, না আমরা তো কিছু জানি না, এমন তো হওয়ার কথা নয়। মানে তারা আকাশ থেকে পড়লেন। তারা কিছুই জানেন না, অথচ সেটা ঘটলো অন্য একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তো তারা বলল, দেখছি, আমরা খতিয়ে দেখছি কি হয়েছে ব্যাপারটা। যেন ভাজা মাছটি উল্টে খেতে পারেন না, এত এত সৎ আমলা এবং গামলা সেখানে বসে আছেন। যার পরে কি হলো, সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে তারা নাকি শনাক্ত করতে পেরেছেন কে এই ওয়েবসাইট, কারা আছে এর পেছনে। অভিযোগও নাকি দায়ের করা হয়েছে, ধরাও নাকি পড়েছে, এরকম দাবি করা হলো। বেশ, ওটা একটা পার্ট গেল। সে পার্টটা না হয় আপাতত গেল, কিন্তু আসল যে বিপদটা সেটা নিয়ে এবার আসে। এই 2022-এর যারা এই সফল পরীক্ষার্থী, তাদের একটি অংশ, সবাই নয়, তারা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল নিয়োগকর্তাকে, পর্ষদকে, যে আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না, আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না। বেশ, তারা কারা? সবাই কি পাঠিয়েছেন? না, সবাই কিন্তু পাঠাননি। ডিপ্লোমা হোল্ডার যারা, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড, এই প্রার্থীরা, চাকুরি প্রার্থীরা, তারা 5টি নোটিশ পাঠিয়েছেন এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। 5টি নোটিশ। কেন, কি মর্মে নোটিশ পাঠানো হয়েছে পর্ষদকে? যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে নাকি যে এই প্রার্থীদের, ডিএলএড প্রার্থীদের নিয়োগ করতে হবে, সেই প্রেক্ষিতে তারা এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পর্ষদকে। একটি নয়, একটি দুটি নয়, 5টি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এতে করে নাকি পর্ষদের কোনো উত্তর আসেনি, কোনো হেলদোল দেখায়নি কর্তৃপক্ষ, নিয়োগের কোনো নামগন্ধ নেই, অথচ তারা পাশ করে বসে আছেন, আশায় আছেন কখন তোমার আসবে টেলিফোন, কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। একটি, দুটি, তিনটি, 4টি, 5টি লিগ্যাল নোটিশ। ব্যাস, কোনো উত্তর না পাওয়ার পরে তারা কন্টেম্প্ট অফ কোর্ট করেছেন, কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ আদালত অবমাননার মামলা করেছেন। 3টি করেছেন নাকি এরকম। এবং সেই মামলাগুলোকে নাকি, এদিকে পর্ষদও একটা নাকি আবেদন, মিসলেনিয়াস একটা আবেদন রেখেছে।
তো সেগুলোকে ট্যাগ করে নাকি একসঙ্গে হিয়ারিং হবে, এবার সুপ্রিম কোর্ট নাকি হিয়ারিং করবে। এই এটা নাকি খুব আশার আলো হিসেবে অনেকে দেখছেন, খবর সেভাবে করা হচ্ছে যে এই তো এবার সুপ্রিম কোর্ট শুনবে। কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, আদালত অবমাননা হয়েছে, এবার সুপ্রিম কোর্ট শুনবে মামলা, এবং তারপরে এই সব চাকুরি প্রার্থীদের জন্য টপাটপ করে শিখে ছিঁড়বে এবং একটা একটা করে চাকরি বাগিয়ে তারা বিদ্যালয়ে কাজে যোগ দেবেন, মাইনে পাবেন, বিয়ে করবেন, সংসার করবেন, হোম লোন নেবেন, বাড়ি করবেন, হোম লোন নেবেন, বা জায়গা কিনবেন, মানে এই বিভিন্ন রকমের স্বপ্ন নাকি তারা দেখতে পারবেন। কিন্তু খেলাটা তারা এখনো বুঝতে পারছেন না। আসুন, খেলাটা কেন? ওই যে কিরকম খেলা, ডিভাইড অ্যান্ড রুলের খেলা। আচ্ছা, এই যে 1.5 লক্ষ পরীক্ষার্থী যারা কোয়ালিফাই করেছেন, প্রায় 6,24% মতো পাশ করেছিল আর কি। তো তার মধ্যে তারাই হলো 1.5 লক্ষ। তার মধ্যে শিক্ষক হিসেবে যে প্রশিক্ষণ তো লাগে, আপনারা জানেন, আগে লাগতো না। আদিকালে আমরা যেসব শিক্ষকের অধীনে পড়াশোনা করেছি তখন এসব ছিল না। যাই হোক, পরিস্থিতি তো বদলায়। তো সেক্ষেত্রে শিক্ষণের যে বিধি, যে রেকগনিশন, সেটা কি 3 রকম আছে। একটা হলো বিএড, ব্যাচেলর অফ এডুকেশন, আর একটা হচ্ছে ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, আর একটা হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। 3 রকমের প্রশিক্ষণ প্রাপ্তরা এই পরীক্ষায় বসতে পেরেছিলেন, এবং তাদের মধ্য থেকে 1.5 লক্ষকে সফল হিসেবে, মানে টেট কোয়ালিফাইড হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এদের মধ্যে এই 3 রকম প্রশিক্ষণের প্রার্থী রয়েছে, 3 রকম। তাদের মধ্যে একটা ক্যাটেগরি মামলা, মানে কন্টেম্পট অফ কোর্ট করেছেন, এবং লিগ্যাল নোটিশ, 5খানা লিগ্যাল নোটিশ পাঠানোর পরে উত্তর না পেয়ে কন্টেম্পট অফ কোর্ট করেছেন, তাই তো, আদালত অবমাননার মামলা করেছেন। কারণ পর্ষদ নাকি সুপ্রিম কোর্টের যে ডিরেক্টিভ, অর্থাৎ ডিপ্লোমা হোল্ডারদের নিয়োগ করতে হবে, মানে সর্বাগ্রে নিয়োগ করতে হবে এরকম আর কি, সেটা নাকি মানছে না। তাই এই মামলা। এবার খেলাটা বুঝতে পারলেন? তার মানে নিয়োগ হওয়ার আগেই 3খানা ভাগ হয়ে গেল। মানে অন্তত একটা তো আমরা দেখতেই পাচ্ছি, ডিএলএড তারা মামলা করেছেন। বিএড এর কথা কিন্তু আমি পাচ্ছি না। বিএড, এই মামলার মধ্যে বিএড যারা ব্যাচেলর অফ এডুকেশন তারাও তো বসেছিলেন, এগুলো ইচ্ছে করে করা হয়েছে, বসতে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিএড বসতে পারবে কিনা, বিএড নিয়ে অনেক রকম জল ঘোলা হয়েছে প্রাথমিকে, তা সত্ত্বেও তাদেরকে সবাইকে বসতে দেওয়া হয়েছে। সবাই ভেবেছে কি খুশি কি খুশি, আমরাও বসতে পারবো। হুম হুম কেন বসতে দেওয়া হলো এবার বুঝতে পারছেন তো? হলো প্ল্যান মাফিক করা হয়েছে। তাহলে যেই মাত্র এই মামলাটা, মানে হিয়ারিং শুরু হবে, হিয়ারিং এর রায় যেমনই হোক না কেন, এতে চলবে, দিনের পর দিন চলবে, ওদের তো নিয়োগ করার ইচ্ছে নেই, আমি বহু আগেই বলেছে। তারপরে কি হবে, বিএড এবার যারা, তারাও নড়ে চড়ে বসবে। উকিলের পোয়া 12, এরা তো উকিলরাও কামাচ্ছে না, ওদেরই উকিল, ওদেরই বিচারক, ওদেরই মিডিয়া, ওদেরই সবকিছু। এবার তারাও নড়ে চড়ে উঠবে, এ কি আমাদের কি নিয়োগ করবে না নাকি? তাহলে আমরা পরীক্ষায় কেন বসলাম? আমরা কি নাম্বার পাইনি? আমাদের কি যোগ্যতা নেই? আমরা কি টেট কোয়ালিফাই করিনি? তাহলে আমাদের কেন নেওয়া হবে না? এবার তারাও উঠে পড়ে লাগবে, অর্থাৎ উকিলের পেছনে, উকিল নয় কোকিল, আমি বলি কোকিল, মানে যেমন প্রভুরা যেমন সুরে ডাকতে বলে ওরা তেমন করেই ডাকে। আবার লাখ লাখ টাকা উকিলেরা কামাবে। তাহলে অর্থাৎ এটা হলো ডিভাইড অ্যান্ড রুলের খেলা। এটা শুরুতেই করে দিয়ে নিয়োগের আর কোনো সুযোগ থাকলো না।
অর্থাৎ 2016 প্যানেলের বেলা, এটা তো টেট নয়, এসএসসি, এসএসসি একটা হলো, এবার টেট হবে না। 2014 টেটও নিয়ে অনেক খেলা আছে। ইলেকশনটা মিটুক, দেখতে পাবেন। আমি বহু আগেই বলেছি, সরকারি শিক্ষক মানে আধা সরকারি বলুন সরকারি বলুন, 1 লক্ষ ছাঁটাই করা ওদের টার্গেট আছে। 1 লক্ষ, তার মধ্যে 26,000-এর কোটা হয়ে গেছে। হ্যাঁ, 26,000-এর কোটা পূর্ণ। এবার বাকি বিভিন্ন এসব প্রাইমারি টেট 14, 2014 টেটের সঙ্গে এদিক ওদিক করে বিভিন্ন ভাবে প্রায় 60,000 নাকি 59,000 সামথিং চাকুরি যুক্ত। তাহলে ওখানে যদি 60,000 বাদ যায়, প্রশিক্ষিত অপ্রশিক্ষিত মিলে আপাতত 32,000 অপ্রশিক্ষিতদের নিয়ে টানাটানি চলছে। আর প্রশিক্ষিতরা ভাবছেন আমরা খুব নিরাপদ, আমাদের কিছু হবে না, আমরা মলে যাব, কেনাকাটা করব, এনজয় করব। হ্যাঁ, এরকম তো চলছে, জানেন না, ঘুঁটে পড়ে গোবর হাসে। এই নিয়ে আমি একটি ছবি, মলের ছবি, শিক্ষকেরা হাসি হাসি মুখে পোস্ট দিচ্ছেন। কোনো একটি মল উদ্বোধনে গিয়েছেন, সে এলাকার নাকি কোনো শিক্ষকই বাকি ছিল না সেই উদ্বোধনে। এক শিক্ষক সেখানে আবার জানিয়েছেন, আনন্দ করে করে জানিয়েছেন। তো এরা কি জানেন এদের জন্য কি অপেক্ষা করছে? জানেন না বা জানার চেষ্টা করেন না। ওই জন্যই বলেছিলাম যে ঘুঁটে পড়ে গোবর হাসে, ব্যাপারটা খুবই প্রযোজ্য এই ক্ষেত্রে। তো যাই হোক, তাহলে ওই 32,000 নিয়ে টানাটানি চলছে, আর যারা প্রশিক্ষিত তারা ভাবছেন আমরা তো নিরাপদ, আমাদের কিছু হবে না। দেখতে থাকুন, ওরা পারে সব, শুধু গুটি সাজানোই আছে, ইলেকশনটা মিটুক। তো এইভাবে দেখুন, এই যে 2022-এর টেট সেটা নিয়ে যে খেলাটা শুরু হলো, তার ফলটা কি হতে পারে, উত্তরটা কিন্তু আমরা জানি। 2016 বেলায় নিয়োগের আগেই হলো, মানে নিয়োগের পরে হলো, মানে ব্যাপারটা খুবই মর্মান্তিক, তাই তো, অত্যন্ত মর্মান্তিক, অসহায়। সংবিধান আছে, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড আছে, অথচ একতার অভাবে, সততার অভাবে, যোগ সাজসের কারণে এতগুলো পরিবার চরম বিপদের সম্মুখীন, তাই তো। কিন্তু ওরা এবার সেটা করবে না, করতে চাইছে না, মানে অপ্রীতিকর ব্যাপার তো। এদিকে আবার 2014 টেটও লাইনে আছে, তাই ওরা আগে থেকেই মানে সমূলেই বিনষ্ট করতে চাইছে। আবার নিয়োগ করব, আবার কয়েক মাস মাইনে তো যাবে সরকারের, কি দরকার আবার ঝামেলা, আবার এসব বারবার হলে তো মানুষ খেপবে, এত এত চাকরি যদি আমরা খাই, সমস্যা। তার চেয়ে বরং নিয়োগের আগেই বিয়োগ করে দেওয়া যাক। এবার এই পলিসির দিকে ওরা চলে গেল। 2022-এর টেট, এবারে কি খেলাটা হবে, খুব পরিষ্কার খেলা হবে, যেটা আমাদের কাছে পরিষ্কার, সহযোদ্ধাদের কাছে পরিষ্কার, যারা ভাবেন, ভাবতে ভালোবাসেন তাদের কাছে পরিষ্কার যে সুপ্রিম কোর্ট চাকরি বাঁচাবে, চাকরি দেবে, মানে চাকরিকে বহাল রাখবে। সেসব অতীতকালে হয়তো কোন আমলে হয়েছিল সেটা মনে পড়াও এখন মুশকিল। সুপ্রিম কোর্ট, আদালত এখন চাকরি খাবে, এবং এই চাকরি খাওয়ার প্রক্রিয়াতে একটা বড় ভূমিকা অবলম্বন করবে এই আদালত, সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। প্রায় 180টি রিভিউ পিটিশন 2016 প্যানেলকে কেন্দ্র করে, এত এত পরিবার, এত এত হাহাকার, যেখানে দুর্নীতির কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। 22 লক্ষ ওএমআর সিট 20 মাস জলে আপলোডই করা হলো না। তা সত্ত্বেও একযোগে সবকটা রিভিউ পিটিশনকে যে মহামান্য আদালত খারিজ করে দিতে পারে, রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড থাকা সত্ত্বেও, সংবিধানে এনশ্রাইন থাকা সত্ত্বেও, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে
কোনো রকম প্রমাণ ছাড়া তাদের কাছে, সেই আদালত, সেই বিচার ব্যবস্থার কাছে আপনারা কি আশা করেন? আমি বারবার করে বলেছে, বিচার ব্যবস্থা ও আর্থসামাজিক ব্যবস্থার প্রতিফলন মাত্র, আর রিফ্লেকশন অফ সোশিও ইকোনমিক স্টেট। তাকে বিচ্ছিন্ন করে আমাদের ভাবতে বলা হয়েছে, ভাবানো হয়েছে, বলা হয়েছে আদালত ইন্ডিপেন্ডেন্ট। বাস্তবে তা নয়, একেবারে সম্পৃক্ত। দেখানো হয় ইন্ডিপেন্ডেন্ট দু একটি ঘটনা প্রচার করে, বাস্তবে তা নয়। তাহলে যদি আপনারা কেউ আশা করেন যে এই আদালত অবমাননার মামলা যেটা পর্ষদের বিরুদ্ধে করা হয়েছে, রাজ্য সরকার নাকি অস্বস্তিতে পড়েছে, নিয়োগ কেন হচ্ছে না, এতে করে যারা ভাবছেন যে না এটা সুরাহা হবে, চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে সুরাহা হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। জল ঘোলা হবে মাত্র। চাকুরি পাওয়া, সেটেল হওয়া ক্যান্ডিডেটদের যারা চাকরি থেকে উৎখাত করে উইদাউট টার্মিনেশন লেটার, তারা এই নিয়োগ হওয়ার আগেই যে প্রার্থীরা রয়েছেন তাদের নস্যাৎ করতে সময় লাগবে? তাদের লাগবে না। তাহলে এবারে কি কোন্দল আমরা দেখতে পাবো? তিনখানা যে ক্যাটেগরি আছে, ব্যাচেলর অফ এডুকেশন, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এই তিনটি প্রশিক্ষণের ক্যাটাগরির মধ্যে লড়াই। কে চাকরি পাবে, কে পাবে না। ওরা বলবে আমাদের আগে দাও, বলবে না সুপ্রিম কোর্টের এ ব্যাপারে ডিরেক্টিভ আছে, আমাদের আগে দিতে হবে, আমাদেরকে নেওয়ার পরে যদি বাকি থাকে তারপরে তোমাদের নেওয়া হবে। হ্যাঁ, মনে আছে 2014 টেট ওরকমই একটা ডিরেকশন ছিল। আগে ডিপ্লোমা হোল্ডারদের নিতে হবে, তারপরে বাকি ওদের নিতে হবে, অপ্রশিক্ষিতদের নিতে হবে, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল কি একটা অর্ডারে। তো ওই যে বলা হয়েছিল ডিপ্লোমা হোল্ডারদের আগে নিতে হবে, কেন নিতে হবে? ওরা কোন স্বর্গ থেকে নেমে এসেছেন, তাদের যোগ্যতা কেন বেশি, কি ব্যাপার, সেসব আলোচনায় যাবেন না। এটা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তখনই ওই বীজটা পুঁতে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে। আর এই রায়টা এনে ওই ডিপ্লোমা হোল্ডার যারা, তারা আগে আগে চাকরি পেয়েছিলেন, মনে আছে তো? হ্যাঁ, তাদেরকে সবাইকে নাকি নেওয়া হয়েছিল, নিয়ে তারপরে বাকিদেরকে, অপ্রশিক্ষিতদের নেওয়া হয়েছিল। সেইভাবেই করা হয়েছিল। ওই একখানা নজির আছে। সেটা কি ওরা এমনি এমনি করেছিল? সেটা এবার এখানেও ওরা চাইবে যে হ্যাঁ, তাহলে আমাদের গলা আগে নিয়োগ হোক, আমরা ডিপ্লোমা হোল্ডার। তো ওই 2000 টেটের যারা ডিপ্লোমা হোল্ডার, তারা আগে আগে মামলা টামলা করে কিন্তু চাকরিটা বাগিয়ে, বাগানো শব্দটা ভুল হবে, চাকরিটা পেয়েছিলেন। তারা খুব খুশি হয়েছিলেন, এই তো আমরা সবাইকে টপকে আমাদের যোগ্যতা বলে চাকরি পেয়েছি। তারপরে কি হলো জানেন তো? ডকুমেন্টের পর ডকুমেন্ট জেরক্স করানো হয়েছে, সিবিআই ঢুকেছে। এরা যে সবাই প্রশিক্ষিত অপ্রশিক্ষিত নির্বিশেষে কতবার যে ডকুমেন্ট জমা দিয়েছেন তা গুণে শেষ করা যাবে না। আবার ডকুমেন্ট দিতে হবে। প্রশিক্ষিতদেরও ছাড় থাকবে না, আমি বহু আগেই বলেছি। আপাতত আনন্দ করুন, আপাতত আনন্দে থাকুন, আপাতত গোবর হয়ে ঘুঁটে পড়ার দৃশ্য উপভোগ করুন। একতা নেই, চরম স্বার্থপরতা, তার সুযোগ তো সবাই নেয়, প্রভুরা কেন ছাড়বে? তাহলে এই কন্টেম্পট অফ কোর্ট মামলা শুরু হবে, অবিলম্বেই শুরু হবে। হয়তো ইতিমধ্যে তারিখও পড়ে গেছে, এগুলো আবার ঘটাপট তারিখ পড়ে, ডিএডটা এবার দেরি করে করে তারিখ পড়ে। সব খেলা, উকিল কোকিলের খেলা। তো এরপরে
আপনারা, আমি আবার বলছি, যারা এখনো এই 2022-এর টেট দিয়ে বসে আছেন, কিছু করার চেষ্টা করছেন না, সংযুক্তির চেষ্টা করছেন না, বা অপেক্ষায় আছেন আবার এসএসসি এই যে পরীক্ষার পড়াশোনা করছেন, চাকরি পাবেন আশা করে, নিয়োগ হবে আশা করে, তাদেরকে আমি আবার বলি, বা 2023-এর টেট যারা পরীক্ষা দিয়ে বসে আছেন, ঘুম থেকে উঠুন, জাগুন, জাগুন। আগের মতো আর কিছুই হবে না। এখনো যদি না বুঝে থাকেন, বয়স চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, ইউ আর ওয়েস্টিং ইউর প্রেসিয়াস টাইম। কতবার বলবো, যারা আমার পুরনো পাঠক, আগে থেকেই লকডাউনের সময় থেকেই বা তার আগে থেকেই আমার বন্ধু তালিকায় আছেন, তারা ইতিমধ্যেই সতর্ক হয়েছেন এবং তারা অন্য কাজকর্ম করছেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। বহু আগের গল্প, তখনই বলেছিলাম এসএসসি এরকম হবে। তাই স্বনির্বন্ধ অনুরোধ, আমি ডিসকারেজ করছি বলে এটা কিন্তু মনে করবেন না। অনেকে বলেন, বিজ্ঞ মানুষেরা বলেন, বিশারদ মানুষেরা বলেন, যারা চাকরি বাকরির ট্রেনিং দেন তারা বলেন, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি থাকলেই সরকারি চাকরি পাওয়া যায়। আমার কাছে আসুন, আমি এমন ট্রেনিং দেব, এমন স্ট্র্যাটেজি দেব যে আপনি সহজেই সরকারি চাকরি পেয়ে যাবেন। তাই যদি ভ্যাকেন্সি না থাকে, যদি পলিসিটাই না থাকে, আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন? হুইচ স্ট্র্যাটেজি উড ইউ ফলো? ওরা তো ভ্যাকেন্সি তৈরি করছে না, ভ্যাকেন্সিকে ওরা অ্যাবলিশ করছে, স্কুলের পর স্কুল বন্ধ করে দিচ্ছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করে নেট কোয়ালিফাই করে চাকরি পাবেন? নেট বা টেট যাই হোক না কেন, কলেজেও একই অবস্থা। এবারে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 লক্ষ সিট গ্র্যাজুয়েশনে ইউজি ফাঁকা থাকবে, ভর্তি হবে না। 5 লক্ষ সিট, কলেজের কথা বলছি, তথ্য আছে দেখে নিন। তাহলে এবার বুঝুন, কলেজে 5 লক্ষ সিট যদি ফাঁকা পড়ে থাকে, তাহলে নতুন অধ্যাপক নিয়োগ হবে? স্লেটের তো বেরিয়ে গেছে, স্লেটের বিজ্ঞপ্তি, অনেকে আশায় আশায় অধ্যাপক হওয়ার স্বপ্নে স্লেটের টাকা পয়সা দিয়ে স্লেটের ফর্ম ভরেছেন, বিষ বাও জলে। আবার বলছি, ওটাও শিক্ষকতা। শিক্ষাক্ষেত্রে রিসার্চ চলছে জোর কদমে, সর্বত্র গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, সর্বত্র রিসার্চ চলছে। আর এগুলোর সবই মধ্যবিত্তের করে খাওয়ার জায়গা ছিল, আর নেই। এখন সব চুক্তিভিত্তিক, মধ্যবিত্ত আর থাকবেন না, চুক্তিভিত্তিক হয়ে গেলে নিম্নবিত্ত বা দরিদ্র। তার চেয়ে দেখবেন ফুচকাওয়ালা, চপ বিক্রেতা অনেক বেশি উপার্জন করে, সবাই নয় কিন্তু অনেকেই। এই হলো চুক্তি ভিত্তিক চাকরির মজা, হাড়ে হাড়ে টের পাচ্ছেন তো। সম্ভব হলে সংযুক্তিতে যান, এখনো সংযুক্তির সুযোগ আছে, পরে কিন্তু আর থাকবে না। এবার যদি সংযুক্তিতে আপনারা সংখ্যাটা বাড়াতে পারেন, তাহলে প্রতিরোধ করার সুবিধা হবে। বেশি বেশি লোক যদি সেলফ এমপ্লয়মেন্টে ঢুকে যায়, তাহলে ওদের পক্ষে মুশকিল হবে তাড়ানো ও উৎখাত করা। সংখ্যাটা বাড়ুক, আমি ব্যক্তিগতভাবে চাই, লড়াইয়ের সুবিধে হবে। কারণ ডিসকারেজ করছি না, বাস্তবতা বলছি। বহু আগেই বলেছি, স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল। মিলিয়ে নেবেন, সেটাই ঘটছে। তাই আরো একবার অনুরোধ করব, এসএসসি টেট আশা মনে আছে দেবেন, পরীক্ষা দিন, ঠিক আছে, কিন্তু নিষ্কাম কর্মের মতো করে দিন, কিছু হবে না এটা জেনে দিন, যাতে করে অন্যদিকে আপনি কিছু করার আগ্রহ বা চেষ্টা অব্যাহত রাখতে পারেন। নইলে কিন্তু ডুবে যাবেন, সখাত সলিলে পড়ে যাবেন। কেউ কিন্তু আপনাদের অ্যালার্ট করেনি, প্রথম থেকে এই অধমই আপনাদের অ্যালার্ট করে চলেছে। মানে আমি এই বাংলার কথা বলছি, বাংলা চ্যানেলগুলোর কথা বলছি। আমাদের সর্বভারতীয় ক্ষেত্রেও কোন চ্যানেল এই অধমের মতো কাজ করছে, মানে আমি যে কন্টেন্টে কাজ করি, আমার সন্দেহ আছে। একজন প্রশ্ন করেছেন যে আপনি মাঝে মাঝে ফোঁস করার কথা বলেন, অ্যাগ্রেসিভ লড়াইয়ের কথা বলেন,
সেটা কি হিংসাত্মক লড়াইয়ের কথা বলেন, মানুষ মারার কথা বলেন? না না, আমি তা বলি না। ফোঁস করা মানে, অ্যাগ্রেসিভ মুভমেন্ট করা মানে মানুষ মারা নয়। কাকে মারবেন? হুম, তা নয় কিন্তু। আমি অ্যাগ্রেসিভ মুভমেন্ট বা প্রোটেস্ট বা ফোঁস করাটা কিন্তু বাইরে থেকে চাপিয়ে দিইনি আপনাদের ওপর, বলিনি। যিনি এখন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো পথ দেখিয়েছেন, তার পথটা নিতে পারলেন না। হুম, পথটা নিতে পারলেন না। তো তিনি সিঙ্গুরের আন্দোলন করে ধর্নায় বসেছিলেন, 26 দিন নাকি অনশন করেছিলেন। বেশ, সেটা আপনারা করলেন, ঠিক আছে, অনশন আপনারাও করেছেন। এই 2016 প্যানেলের অনশন, ধর্মঘট, ধর্না এসব আপনারা করেছেন, বেশ, সেটা করেছেন। কিন্তু আর একটা জিনিস আপনারা শিখলেন না, সেটা হলো ওনার অ্যাগ্রেসিভ লড়াই। কি, বিধানসভায় ভাঙচুর, মনে আছে সেই ঘটনা? উনি কি আদালতের শরণাপন্ন হয়েছিলেন? উনি কোনো একটি জায়গায়, এখন মনে পড়ছে না, তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি সেখানে কোনো জায়গায় অন্যায় অবিচার হচ্ছিল, তিনি সেখানে তার সহকর্মীদের নিয়ে সেখানে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ নাকি আটকে দেয়, যেতে দেয়নি। তাই তিনি ক্ষোভে প্রতিবাদে এসে বিধানসভার দামি দামি মহার্ঘ পুরনো অ্যান্টিক আসবাব ভেঙে খান খান করেছিলেন। সেই ভিডিও এখনো আপনারা দেখতে পাবেন। মানুষ কি মেরেছিলেন উনি? না, উনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, ভাঙচুর করেছিলেন। তো সেটা আপনারা শিখতে পারলেন না কেন? আমি কি অন্যায় বলেছি? উনি তো প্রধান মুখ্যমন্ত্রীর কাছ থেকেই তো শিখবেন, যিনি আপনাদের নেত্রী, তিনি তো একটা পথ বলেছেন। আর সেই পথটা যদি উনি খারাপ গ্রহণ করে থাকেন, তিনি কি পরে ক্ষমা চেয়েছিলেন এই জন্য, যে না, আমার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা উচিত ছিল, ভাঙচুর করা উচিত হয়নি, এমনটা কি উনি বলেছিলেন? আমার জানা নেই। যদি বলে থাকেন তাহলে আলাদা কথা, তাহলে ঠিক আছে, ধর্নাটাই ভালো। আর যদি না বলে থাকেন, তাহলে তো উনি ওটাই পথ হিসেবে একটা অন্যতম আরেকটা পথ তিনি দেখিয়ে গেছেন। তো তিনি যে পথ দেখিয়েছেন, বিক্ষোভ প্রকাশের পথ দেখিয়েছেন, সেই পথ কেন আপনারা গ্রহণ করলেন না? একটি পথই কেন গ্রহণ করলেন? ধর্ণা, অনশন। উনি তো ওই পথটাও দেখিয়ে গেছেন, তো ওটা কি তাহলে গ্রহণযোগ্য নয়? এত এত চাকরি চলে গেল, এত এত পরিবার চলে গেল, চলে গেল, একটা টেবিলও ভাঙলো না, একটা চেয়ারও ভাঙলো না, শুধু জীবন ভাঙলো, শিশুর স্বপ্ন ভাঙলো। হ্যাঁ, একটা চেয়ার টেবিল ভাঙা উচিত ছিল না? ছিল, উচিত ছিল, আমি মনে করি। সেটাই ফোঁস করা, সেটাই অ্যাগ্রেসিভ আন্দোলন, যেটা উনি করেছিলেন। কত লক্ষ টাকার আসবাব ভেঙেছিলেন, তারও একটা পরে ক্ষতিয়ন নাকি বেরিয়েছিল, মনে নেই আমার। তো তার জন্য কি ওনার শাস্তি হয়েছিল? আমি জানি না। না, ওনার এই জন্য কোনো শাস্তি হয়নি আমার যতদূর জানি, জেলেও যাননি। তাহলে এবার প্রশ্ন করুন, যখন তাকে ঢুকতে দেওয়া হয়নি সেই জায়গায়, পুলিশ অন্যায় করেছিল, অবশ্যই অন্যায় করেছিল। তাহলে তো উনি আদালতে যেতে পারতেন, শরণাপন্ন হতে পারতেন, যে এটা আমাকে ঢুকতে দেওয়া হলো না কেন, আদালতে যেতে। তিনি আদালতে না গিয়ে তো তিনি নিজে বিক্ষোভটা দেখিয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল তিনি অন্যায় করেননি, তিনি সৎ পথেই আছেন, সততার প্রতীক তিনি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে তিনি সৎ পথে আছেন এবং প্রতিবাদ করেছেন, এটা তার প্রতিবাদের একটা মাধ্যম ছিল। তাহলে আপনারাও তো অন্যায় করেছেন এমন কোনো প্রমাণ নেই। আর 26,000-এর বা এত 25,752 সবাই কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? না, শত তো অনেকেই আছেন। তারা খেপলেন না কেন? তারা কোনো আদালতের ওপর আশা করে বসে রইলেন? একটা টেবিল চেয়ারও ভাঙলো না কেন? কি, হ্যাঁ, এখানেই হলো শিক্ষা, ফোঁস করা। তো উনি আদালতে দিতে যাননি কিন্তু।
ক্ষমা চেয়েছিলেন কিনা আমি জানি না। তাহলে আপনারা শুধু আদালতের আশায় কেন বসে রইলেন? তার পথ কি আপনাদের পথ নয়? হুম আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন? তাহলে এটা ধরে নিতে হবে যে আপনারা অন্যায় করেছেন। হয় আপনারা অন্যায় করেছেন তাই মুখ বুজে বসে আছেন, সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাই চুপচাপ আছেন। প্রতিবাদ করতে গেলে শক্তি চাই, মনে জোর চাই, যেটা ওর ছিল উনি করেছেন, আপনাদের সেটা নেই। নয় কি আপনারা ভিতুর ডিম। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষক হওয়ার প্রথম শর্ত সাহসী হওয়া। ওটা না থাকলে কিছু থাকে না। জ্ঞান, ডিগ্রি, বিদ্যা ও কিচ্ছু কাজে আসে না ইফ ইউ আর নট courageous এনাফ। তো সেইটা যদি আপনাদের না থাকে, তারা আপনারা শিক্ষক শব্দটির কতটা কাছাকাছি আছেন আমার সন্দেহ আছে। সিলেবাসের শিক্ষক, তাহলে পরিণতি এরকম হবে। আর আপনারা কি মনে করেন যে আমি শুধু এসব বলছি? আমার ক্ষেত্রে এরকম অন্যায় হলে দেখতে পাবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি জানি আমার উপর অন্যায় হচ্ছে, একটা উদাহরণও নেই যে আমি সেটা মেনে নিয়েছি, নট এ সিঙ্গল ইনস্ট্যান্স। যারা আমার কাছের মানুষ তারা জানেন, যারা আমাকে কলেজ লাইফ থেকে দেখেছেন তারা জানেন, জানেয়ালি হোস্টেলের র্যাগিং এর বিরুদ্ধে প্রতিবাদ রুখে দাঁড়ানো থেকে শুরু করে বহু বহু উদাহরণ আছে। এমনকি শিয়ালদা স্টেশনে জানেন তো, আমি যখন সেন্ট পলসে পড়তাম তখন আমাদেরই এক বন্ধুকে সুরেন্দ্রনাথ কলেজ, বঙ্গবাসী, এদের সঙ্গে আমাদের ভালো র্যাপো ছিল। আমি ভালো ছাত্র ছিলাম, ভালো রেজাল্ট ছিল মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, সবাই জানেন যারা সেই সময় আমার পরিচিত। কিন্তু ভালো ছেলে মানে গুডি বয় ইমেজ আমার কোনোদিনই ছিল না। রেজাল্ট ভালো হতেই পারে, ডাজন্ট ম্যাটার। তো সেই সময় আমাদের এক গরিব ছাত্র দূর থেকে আসতো, সাউথ থেকে ক্লাস করতে আসতো, তাকে ধরে পুলিশ আটকে রাখি টিকিট কাটেনি বলে, ছাড়িনি কিছুতেই, উল্টো পাল্টা সব আচরণ করেছে। ব্যাস খবর পেয়ে তো শিয়ালদা স্টেশনে সেই সময় কত ভাঙচুর হতো জানেন? সবকটা ভাঙচুর দিয়ে যুক্তিসঙ্গত এমন নয়, সমর্থন করি না, কিন্তু ওই ক্ষেত্রে এই অধমও ছিল। হ্যাঁ, এবং তার জন্য আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। বহুর মধ্যে আমিও ছিলাম। সেদিনই কালকেও কফি হাউসে এটা আলোচনা হচ্ছিল। বারবার করে দরিদ্র অসহায় মানুষের ওপর আইনের জোর দেখানো হয়, ধরে আনতে বললে বেঁধে আনা হয়। আমরাও সেটা দেখি। একটা পকেট মার, সে আপনার পাসটা নিয়ে গেছে, সেখানে হয়তো 500,000 টাকা ছিল, তাকে আপনি মারমুখী হয়ে উঠছেন, মারধর দিচ্ছেন, গণতলায় হাত মেলাচ্ছেন। আর এদিকে সরকার, রাষ্ট্র, কর্পোরেট আপনার শরীরে বিষ গুঁজে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে, অসুস্থ করছে, জমি জায়গা ছিনিয়ে নিচ্ছে, ছিনিয়ে কর্পোরেটকে দিয়ে দিচ্ছে। তার বেলা আপনাদের চোখে পড়ে না। এটা মেনে নেওয়া যায়? আমি তো মানতে পারি না। তো যাই হোক, তো এখন যেটা প্রশ্ন, আমি সেটাই বলতে চেয়েছিলাম যে ফোর্স করা মানে নরহত্যা নয়। সেটা তো এক্সট্রিম সিচুয়েশনে যখন বৈপ্লবিক ব্যাপার ট্যাপার ঘটে তখন এই ধরনের ক্যাজুয়ালিটি হয়ে যায়, সেটা আলাদা কথা। সেই প্রশ্নই আসে না এখানে। এখানে আপনাদের ক্ষোভ প্রকাশ করতে হবে। সেই ক্ষোভের প্রকাশ কোথায় ঘটল? আমি এ ব্যাপারেই বিস্মিত হয়েছিলাম। যদি 26,000-এর দরকার নেই, 10,000-ও যদি একসাথে কোনো জায়গায় উচ্চ স্বরে হাত তুলে, মুষ্টিবদ্ধ হাত তুলে প্রতিবাদ করত,
প্যান প্যানানি মিনমিন করা ধর্ণা নয়, মাস্ক পরা, ডবল মাস্ক পরা ইনফেক্টেড নেতা নয়, শক্তিশালী বলিষ্ঠ কণ্ঠ। তাহলে এই দিন আপনাদের দেখতে হতো না, আমি জোর দিয়ে বলছি। আমি একজন লেখক, লেখালেখি করি, আমাদের কোনো প্যানেল নেই, আমার তো নেই। তবুও যদি কোনো লেখকের ওপরে বা লেখক সমাজের ওপরে কোনো দমন পীড়ন, কোনো নীতি নামিয়ে আনে ওরা, সেক্ষেত্রে পুরোভাগে আমিই থাকব, এবং সেই সব লেখকের সঙ্গেও থাকব যারা আমাকে ঘৃণা করেন, ঈর্ষা করেন, অপছন্দ করেন। যদি এমন কোনো সরকারি নীতি আসে যার ফলে কলম, লেখালেখি, বই প্রকাশ বাধাপ্রাপ্ত হয়, আমি অ্যাগ্রেসিভ মুভমেন্ট কাকে বলে আমি দেখিয়ে দেব। সেটা আমি আমার ক্ষেত্রে দেখাতে পারি, আমার ক্ষেত্রে। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে যদি এরকম কোনো লড়াই হতো তাহলে আমি নিশ্চয়ই যেতাম, আমি বারবার করে বলেছিলাম। কিন্তু ওই অনশন করা নাকি, ওতে আমি নেই, ওতে আমি নেই। কথাগুলো এখন উপলব্ধি করবেন না, আরো 2-3 বছর যাক, উপলব্ধি করবেন। ঐক্যবদ্ধ লড়াই, ফোঁস করা কতটা জরুরি, সব সময় নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা জরুরি। এটা মাননীয় জীবন দেখুন, তথাকথিত যারা আমাদের রাজ্যে ক্ষমতায় টমতায় এসছে এক সময়, তাদের জীবন দেখুন, তাদের কর্মকাণ্ড দেখুন, সেখান থেকেই তো শিক্ষা নেওয়ার কথা আছে, থাকে। আমি নেতাজির কাছে শিক্ষা নিতে বলিনি, নেতাজি অনেক দূরের ব্যাপার, স্বপ্নের ব্যাপার, বলি না, পারেন না। কাছাকাছি তো আছেন উনি, সেখান থেকেই তো নিতে পারেন। তো যাই হোক, 2022-এ টেটের নিয়োগ, টেট থেকে নিয়োগ কেন হয়নি উত্তরটা আপনারা জানেন, এবং হবে না কেন সে উত্তরটা আপনারা জানেন, যারা ভাবেন কেন। ওই যে ওবিসি, ওবিসি নিয়ে মামলা চলছে। 2010-এর পরের তালিকা থাকবে না তার আগের তালিকায় বলবৎ থাকবে? 7% সংরক্ষণ থাকবে না 17% থাকবে, নাকি ভাগ করে ওবিসি এ বি করে থাকবে? এই বিভিন্ন রকমের ব্যাপার তো জল ঘোলা চলছে। আচ্ছা বলুন তো, নিজেকে প্রশ্ন করুন, এই মামলাটার নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের কতক্ষণ লাগতে পারে যদি সদিচ্ছা থাকে? কতক্ষণ লাগতে পারে? হয় বলে দিক 2010-এর পরে হবে না, চলবে না, ওই আগের পর্যন্ত যা আছে 2009 সেটাই বলবৎ থাক, মিটে গেল। হয় এদিকে, নয় বলে দিক যে না, তারপরেও যেটা হয়েছে সেটাও থাকবে। একটা লাইন, একটা লাইন লাগে, একটা লাইন লাগে। রায় তো অবশ্যই কয়েক পাতা জুড়ে লিখতে হয়, সে আলাদা কথা, কিন্তু মূল ব্যাপারটা, দ্য এসেন্স, দ্য ক্রাক্স, ওয়ান সেন্টেন্স ইজ এনাফ। সেটা করতে পারে না? পারে, কিন্তু কেন করছে না? কেন করছে না প্রশ্নটা করবেন না। এটাই ঝুলিয়ে রাখার জন্য করছে না, যাতে করে চাকরি প্রার্থীরা, যারা পড়াশোনা করতে চাইছে, উচ্চশিক্ষা নিতে চাইছে, মূলত মধ্যবিত্তের ছেলেপেলে, ওই যে মধ্যবিত্তের বিনাশ, তাদেরকে ঝুলে ঝুলে ঝোল বানিয়ে ভাটা ধরিয়ে দেওয়া যায়। ওই যে শ্রী আছে, এখন আবার শ্রমশ্রী শোনা যাচ্ছে, সমশ্রী, তাই তো? তাহলে এটা বুঝুন, অন্য ক্ষেত্রে পটাফট রায় চলে আসছে, ভার্ডিক্ট। ওই যে রিভিউ, যেটা রিভিউ পিটিশন 180 খানা প্রায় একযোগে কয়েক মিনিটের মধ্যেই খারিজ করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। সময় লাগলো? সময় লাগলো? লাগলো। কিন্তু কিসের সময় লাগছে? ডিএতে সময় লাগছে। কেন ওটা দেবে না? বহু আগেই বলেছি, প্রচুর ব্যয় হবে, আলটিমেটলি তো সব প্রাইভেটের হাতে যাবে না, ডিএটাকেও তো ওরা তুলে দেবে আগামী, ইনক্রিমেন্টটা থাকবে আরো কিছুদিন, তারপর বহু আগেই সব বলেছি।
তাহলে ডিএ হয়েই চলেছে, আর উকিলেরা কামাচ্ছে, রাম শ্যাম সবাই আছে, মিলে খাওয়া দাওয়া করছে। বিরোধী উকিল মনে হয় না, এরা এই বিরোধী, এটা এই উকিল, এটা ওই পক্ষের উকিল। গভীর রাতে দেখবেন কোন রিসোর্টে, 5 স্টারে, একসঙ্গে খাওয়া দাওয়া, মস্তি, যা দিলে না সেদিন, হ্যাঁ, ও বলবে হ্যাঁ দারুণ। এগুলো আমি জানি, সব অনেক মজলিসের সাক্ষী আছি আমি। কি ভাবছেন? এসপির সঙ্গে, কোন জেলার বলবো না, তার সঙ্গেও খাওয়া দাওয়া করেছে এই অধম। আরো অনেক নেতা টেতা ছিলেন, এখনকার কথা অবশ্য নয়, এখন তো সংস্রব মারিয়ে চলি, আগেকার কথা বলছি। এই লেখকের যাত্রা তো শুধু অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ড দিয়ে নয়, বা চক্রবহ দিয়ে নয়, আরো আগে 2013 সালে, তখন করোনা কোথায় ছিল, তো তারপর থেকে তো একটা যাত্রা আছে, একটা জার্নি আছে, সেই জার্নির মধ্যে ছিল এসব অভিজ্ঞতা। তবে হ্যাঁ, জোর গলায় বলতে পারি, আমার যেসব কানেকশন ছিল, আমি কখনোই সেসব কানেকশন গুলোকে, হাই লেভেলের, হাই এশেলনের কানেকশন, ডিএম, এসপি, জেলার নামের দরকার নেই, আমি কোনোদিন আমার ব্যক্তিগত স্বার্থে কাজে লাগাইনি এবং কোনোদিনই লাগাবো না। আর এই কারণেই আমি জোর গলায় পাবলিক ফোরামে চেঁচিয়ে কথা বলতে পারি, প্রশাসনের ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে চেঁচিয়ে কথা বলতে পারি, না হলে পারতাম না, লেগে যেত, পিছনে লেগে যেত। যাই হোক, তাহলে শির দ্বারাটা সোজা রাখুন, আমরা সবাই কিছু না কিছু করে খাবো, উপার্জন করে খাবো, ঠিক আছে, লোভটাকে সংবরণ করুন, ওটাকে বাড়াবেন না বেশি, চোখ কান খোলা রাখুন, সাপ রাখুন। আর যাদের চাকরি চলে গেছে তারা যদি সংঘবদ্ধ প্রতিবাদ করতে না পারেন, অন্তত অনুগ্রহ করে আত্মহত্যার কথা ভাববেন না, ডিপ্রেশনের কথা ভাববেন না, বিকল্প রুটির সন্ধান করুন। বাস্তবতা তাই বলে, কোনো কাজই ছোট নয়, এটাকে মাথায় রাখতে হবে। বিন্দু থেকে সিন্ধু করা যায়, সেটাকেও মাথায় রাখতে হবে। তাহলে ওবিসি মামলার নিষ্পত্তি কেন হচ্ছে না সেটা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যায়। যত নিয়োগ পশ্চিমবঙ্গে আটকে আছে, এই রাজ্যটাকেই তো সবচেয়ে বড় ক্ষেত্র। ওই যে গুজরাটকে যেমন বলা হয় হিন্দুত্বের ল্যাবরেটরি, ইউ মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য টার্ম। পশ্চিমবঙ্গকে বলা হয়, আমি বলি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের ল্যাবরেটরি। পশ্চিমবঙ্গ একদম, সেখান থেকেই গোটা বিশ্বে সংক্রামিত হবে, সঞ্চারিত হবে। What Bengal thinks today, India thinks tomorrow. এটাই বলি, আর তাই ঘটছে, অন্য রাজ্যেও হচ্ছে, এত বড় আকারে হচ্ছে না। উত্তরপ্রদেশে 2024 সালে 69,000 শিক্ষকের প্যানেল বাতিল হয়েছে, অবশ্য নিয়োগ হওয়ার আগেই। কেন? ওখানেও নাকি ওবিসি বিধি মানা হয়নি, তো ওবিসি কে কেন্দ্র করে গন্ডগোল শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এমন নয়, আরো অনেক রাজ্যেই হচ্ছে। আমাদের সামনে পশ্চিমবঙ্গটা বেশি করে বাজে, কারণ আমরা এই রাজ্যের অধিবাসী এবং আমাদের জীবনযাপন, বেঁচে থাকা এই রাজ্যের পলিসির উপর সরাসরি ভাবে নির্ভর করে অনেক ক্ষেত্রেই, যেমন বিশেষ করে এই শিক্ষা ক্ষেত্রে যা ঘটছে। তাহলে আমার যেটা মনে হয়, গন্ডগোলটা ওবিসি মামলায় যেটা করা হয়েছে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, ইজ ইন্টেনশনাল। যদি
এই মামলাটাকে তাড়াতাড়ি নিষ্পত্তি করা, স্টে অর্ডার নয়, স্টে অর্ডারে কিছু হয় না, জটিলতা বাড়ে। মামলাটা নিষ্পত্তি করার জন্য যদি সত্যিকারের চাপ দেওয়া হয়, যদি রাজনৈতিক দল, নিয়োগকর্তা, বুদ্ধিজীবী সবাই মিলে যদি সত্যি জনতার ভালো চায়, পড়ুয়াদের ভালো চায়, নিয়োগ হোক এটা চায়, তাহলে এই মামলাটার অবিলম্বে একটা হেস্তনেস্ত করা উচিত। হয় এদিকে 2009-এর পরেও যারা, 10-এর পরেও যারা, তারা সেটাও থাকলো, নয় এদিকে ঝুলিয়ে যত রাখা যাবে রাখবে ততই বিপদ বাড়বে। এটা মোদ্দা কথা, এটা বুঝুন। এবার এই যে কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, এই যে সব আশা দেখছে, আশার আলো দেখছে নাকি এবার নিয়োগ হবে, ডিপ্লোমা হোল্ডার যারা যারা এটা মামলা করেছেন, তাদেরকে যদি সুপ্রিম কোর্ট একই রকম ভাবে বলে যে অপেক্ষা করুন, এটা তো নিয়োগ তো ওবিসি মানে তালিকা মেনে, সংরক্ষণ মেনে নিয়োগ করতে হবে, পর্ষদও যদি তাই বলে, তাহলে তারা কি করবেন? অপেক্ষাই করতে হবে। আর কন্টেম্পট অফ কোর্ট আর বলবেন না। দু একজন হেজি মানুষ হলে, ব্যক্তি টেক্তি হলে এসব মামলা টামলা দিয়ে জব্দ টব্দ করা যায়। মানহানির মামলা আছে ব্যক্তির ক্ষেত্রে, বা হেজি সংগঠনের ক্ষেত্রে কন্টেম্পট অফ কোর্ট আছে, আদালত অবমাননা আছে আছে। কিন্তু মাননীয়াকে, মানে রাজ্য সরকারকে কতগুলো ওই ডিএ কে নিয়ে, ডিএ যে সুপ্রিম কোর্ট যাই হোক বা আদালত যতগুলো কতগুলো ডিরেক্টিভ দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন, দেওয়ার পরে মাননীয়া কতগুলো মেনেছেন? শুধু ডিএর ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে তো কিছু হয়েছে, তার কিছু করা গেছে? কন্টেম্পট অফ কোর্ট করে ওনার কিছু হবে? কিছু করা যাবে? ভেতরে তো সব ঠিক হয়ে আছে, পর্ষদেরও কিছু যায় আসছে না, পর্ষদও সেটা জানে। তাহলে এটা কি খেলা হচ্ছে? যিনি নোটিশ ধরিয়েছেন, যে উকিল, মানে ডিপ্লোমা হোল্ডারদের উকিল, তিনিও এটা জানেন, তিনিও খেলাধুলাই করছেন এবং তিনি উস্কেছেন। এবং ডিপ্লোমা যারা আন্দোলন করছে, নেতা টপ লেভেলের, তারাও হয়তো জানেন, সবাই না হলেও, কারণ নেতাদের তো কোনো সমস্যা দেখি না, তারা ঠিক পরে করে কমে খান, ব্যবস্থা হয়ে যায় একটা, কারণ তারা কন্ট্রোল অপোজিশন। তাহলে সব জানেন, জেনে মামলা শুরু হলে আরো উনি অ্যাপেয়ার করবেন, আবার টাকা পাবেন, পার হিয়ারিং এর টাকা পান। কোনো কোনো উকিল তো বড় বড় লেভেলের হলে লাখ লাখ কোটি কোটির কোনো গল্প নেই, আর না হলে হাজার হাজার। তো মামলা চলবে, হিয়ারিং হবে, উনি আবার পাবেন, প্রতি হিয়ারিং এ টাকা পাবেন, আমরা আবার অন্য উকিলও পাবে, তার ভাইরা ভাই তারাও আবার এই পক্ষের উকিল হবে, তো ওই পক্ষের উকিল হবে, এদিকে বিএড আছে, হ্যাঁ, তারাও উকিল ধরবে, বলে আমাদের কেন নিয়োগ হবে না, আমরা কি ফেলনা? ব্যাস, পরস্পরের মধ্যে খেয়ে খেয়ে কাদা ছোড়াছড়ি, দেখেন না শিক্ষক গ্রুপগুলোতে কিরকম কাদা ছোড়াছড়ি হয়, এ ওকে গালিগালাজ দিচ্ছে, তো ওকে গালি দিচ্ছে, এ বিএড তো এ ডিপ্লোমা, এ মাটি তো এ চিরকুট, কত দেখবেন? তাহলে এই খেলাটা শুরু হয়ে গেল। তবুও কি একবারও দাবি উঠছে, কোন দল কি বলছে যে না, এত এত সমস্যা হচ্ছে, এত এত পড়ুয়ার ভবিষ্যৎ সংকটে, এত এত যুবক যুবতীর চাকরি বাকরি সংকটে, অন্তত ওবিসি মামলাটা না ঝুলিয়ে রেখে তাড়াতাড়ি নিষ্পত্তি করা হোক? কেউ বলছে? আমি তো শুনিনি। তাই আবার বলছি, এই মামলা ঝোলানো হবে, ঝুলে ঝুলে ঝোল হয়ে যাবেন আপনারা। কারণ এই মামলাটা স্বাভাবিকভাবে করা হয়নি, প্ল্যানফুলি করা হয়েছে, এবং তালিকাটাও সেইভাবে পরবর্তীকালে করা হয়েছে যাতে করে এই ঘোটালাটা করা যায়। এটা আমি বহু আগেই বলেছি, সতর্ক করেছি। তাই যারা এখনো চাঁদা দিয়ে যাচ্ছেন ডিএর জন্য, ডিএ মামলা, একজন আবার তো নেতা বলেছেন যে একটু পরে পরে হিয়ারিং হলে আমাদের টাকা পয়সা তুলতে সুবিধা হয়, উকিলের খরচাটা তো আছে, দেবেন না।
কিচ্ছু লাভ হবে না। যদি সত্যি সত্যি লাভ হয় তাহলে চাঁদা না দিলেও হবে। এমন হয় না, এই যে 2016 প্যানেলটা পুরো যে খারিজ হয়ে গেল, 180টি রিভিউ পিটিশন, আমার অনেক সহযোদ্ধা যারা পরে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন সচেতন হয়ে তারা চাঁদা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই প্যানেলের বাঁচানোর জন্য যে উকিলকে চাঁদা দেওয়া, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তো কি হলো? খারিজ হয়ে গেল। তো যারা চাঁদা দিয়েছিলেন তাদের কি থাকলো চাকরিটা? চাকরিটা কি থাকলো? থাকলো না, তাদেরও গেল। আর যারা দেননি তাদেরও গেল। অন্তত পয়সাটা তো বাঁচান, বাচ্চা কাচ্চাকে কিছু কিনে দিতে পারবেন পরে, বা পুজোর বাজার আসছে, পুজোতে কিছু কেনাকাটা করলো, করুন। অনর্থক অপব্যয়টা করবেন না, আমি আবার আহ্বান রাখছি, মগজটাকে ব্যবহার করুন। আজকে এই লাইভ এখনই শেষ করব আমি এই মুহূর্তে। বিদায় নেওয়ার আগে আরো একবার অনুরোধ করব, সরকারি চাকরির ক্ষেত্রে সময় নষ্ট করতে চাইলে করার আগে হাজারবার ভাবুন, অন্য বিকল্প রাখুন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে, টপ লেভেলের ক্ষেত্রেও যদি আপনার পয়সা কড়ি না থাকে, মাল কড়ি না থাকে, রেকমেন্ডেশন না থাকে, বা অত্যধিক অসাধারণ অনন্য সাধারণ মেধা না থাকে, অনন্য সাধারণ মেধা না, অ্যাভারেজ হলে চলবেন না থাকে, তাহলে এগোবেন না, সময় নষ্ট। আর মানে বর্তমান পরিস্থিতির কথা বলছি, উচ্চ শিক্ষার কথা বলছি, অন্য কাজ আছে, স্বনিযুক্তিতে আসুন, অন্য কোনো কাজ করুন, সময় নষ্ট করবেন না, অর্থের অপচয় করবেন না। আর সামনে পুজো আসছে, প্রতিবারেই আমি আহ্বান রাখি, আবার রাখবো, ছোট দোকান থেকে কেনাকাটা করুন, ছোট মাঝারি দোকান, ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করুন, পুঁজির কেন্দ্রীভূত হতে দেবেন না। এই কারণ এ নিয়ে আমার ভিন্ন ভিডিও ইউটিউবে আছে, বুঝুন, যাতে করে আপনার সন্ততি অন্তত পরবর্তীকালে দোকান টোকান করে খাওয়ার সুযোগটা পায়। সবই যদি উঠে যায়, সবই যদি কর্পোরেটের হাতে চলে যায়, অনলাইন জায়ান্টের হাতে চলে যায়, তাহলে আপনার সন্ততি কি করে খাবে? কি করে খাবে? কিভাবে খাবে? আস্তে আস্তে সংযুক্তির রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, সব কর্পোরেটের হাতে চলে যাচ্ছে। এই কারণেই বলি, বাকি সিদ্ধান্ত আপনাদের, বাকি সিদ্ধান্ত আপনাদের। সংক্ষেপে, প্রগতির যে চাকা চলছে, তাতে করে আগামীতে আরো অনেক জীবিকা, অনেক মানুষ কাজ হারাবেন, এবং বেশ কিছু প্রগতিকে আমরা আটকাতে পারবো না, সম্ভব নয়, এবং সেটা কালের নিয়মও বটে। টেকনোলজিকে আপনি কি করে আটকাবেন? পারবেন না, সেই শক্তি আমাদের নেই, এবং সেটা নিয়ে অনেক আলোচনা বিতর্কের ব্যাপারও আছে। কিন্তু যে ক্ষেত্রে পারবেন, যেমন ভ্যাকসিনের ক্ষেত্রে এখনো আমরা পারছি, ছোট দোকান থেকে কেনাকাটা এখনো আমরা করছি, মল ত্যাগ করছি নিয়মিত, মানে মল বর্জন করছি, এগুলো তো আমরা পারি, তো সেগুলো আমরা করতে পারি। কিন্তু কি পারি না? অনেক উদাহরণ আছে। এআই কে আপনার আটকাতে পারি না, এআই বহু প্রযুক্তি অনেকের পক্ষেও কথা বলবে, কিন্তু এআই এর যত ভালো দিক আছে, তার কয়েক কোটি গুণ খারাপ দিক আছে, সেটা এখন না বুঝলেও পরে বুঝবেন। অনেকে টের পেয়ে গেছেন, যারা টাটা থেকে এই যে 2% ছড়িয়েছে তারা টের পাচ্ছেন। 12,000 নাকি বলছে, বাস্তবে সংখ্যাটা কেউ কেউ বলছেন 80,000, কেউ বলছেন 40,000, ওটা আরো বাড়বে আগামীতে। তারা টের পাবেন এআই কি জিনিস, তারা টের পাচ্ছেন ইতিমধ্যে। তো সুতরাং খেলাটা খুব সহজ। এই প্রযুক্তিটা কতটা ভালো না কতটা মন্দ, এইসব প্রযুক্তি, যা নতুন নতুন প্রযুক্তি আসছে, তা নির্ভর করে আপনি কোন দিকে আছেন সেটার উপর। সার্বিক টোটাল পিকচারটা আমরা দেখতে পাই না, কখনো দেখার কথাও নয়, সেটা স্বাভাবিকও নয়। উই অলওয়েজ মিস দ্য লার্জার পিকচার। কিরকম? এই যেমন মেট্রো, ভালো পরিষেবা, এসি, আরামে যেতে পারছেন। শিয়ালদা থেকে হাওড়া 20 মিনিটে
না নেই, 9 মিনিটে, 9 মিনিটে এরকম সময়ে যেতে পারছেন, 20 টাকা মাত্র ভাড়া। অবশ্যই ভালো প্রযুক্তি, ব্লু লাইন গ্রিন লাইন সব এসে গেছে, গোটা শহর এখন মেট্রোর দ্বারা যুক্ত হয়ে গেছে। ভালো দিক, অস্বীকার করতে পারেন? পারবেন না, বলতেই হবে ভালো। কমফোর্টেবল জার্নি, এটা প্রগতি, অবশ্যই প্রগতি। কিন্তু অন্য দিকগুলো একটু ভাবলে বুঝতে পারবেন যে এই প্রগতিকে আটকানোর প্রশ্ন নেই, আমরা আটকাতে পারবোও না, মেনে নিতে হবে। আর তাই আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে এই যে হলুদ ট্যাক্সি যারা হাওড়া শিয়ালদা করতো, যাত্রীদের মালটাল নিয়ে যেত, লাগেজ টাগেজ নিয়ে যেত, তারা এখন শেষ হতে চলেছে। সংখ্যা কমতে কমতে এখন 3,000-এ দাঁড়িয়েছিল, সেটা এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। মানে এতগুলো পরিবার, একটা ট্যাক্সি মানে ধরুন একটা পরিবার, তারা কিন্তু পথে বসবে, তাদের বিকল্প জীবিকার সন্ধান করা কথা উচিত। আমি বহু আগে অ্যালার্ট করেছিলাম যেভাবে কিন্তু যাবে, তাই তো তারা নিশ্চয়ই কেউ কেউ করে নেবেন, আর যারা পারবেন না তারা আত্মহত্যা করবেন, পথে বসবেন। সরকার কি এদের জন্য কোনো জীবিকার ব্যবস্থা করবেন আমি জানি না, কিন্তু প্রগতির শিকারেরা তো এদের যদি জিজ্ঞাসা করেন আচ্ছা মেট্রোটা কিরকম হলো, এবার যারা এই পরিবারগুলোর মধ্যে পড়বেন না, যারা হলুদ ট্যাক্সি চালান না, হাওড়া শিয়ালদা রুটে যারা নেই, যারা এমনি কর্মচারী, সরকারি কর্মচারী বা কর্পোরেটে চাকরি বাকরি করেন, তারা বলবেন দারুণ হলো, আরে মেট্রো ঝাঁঝকঝকে মেট্রো করে যাচ্ছি, মাত্র 9 মিনিটে যাচ্ছি 20 টাকায়, সেখানে বাসে 1 ঘন্টা লাগিয়ে দেয়, 40 মিনিট লাগিয়ে দেয়, জ্যাম, নোংরা, তারা এটাই বলবেন। কিন্তু যারা হারালেন, যাদের ট্যাক্সিগুলো বন্ধ হয়ে গেল, জীবিকা বন্ধ হয়ে গেল, তারা কি অতটা অকপটে বলতে পারবেন? পারবেন না, কারণ তারা প্রগতির আরেকটা দিকে আছে। সবসময় প্রগতির দুটো দিক থাকে, কিছু করার নেই, এটাই সিস্টেম। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ টেকনোলজি বলে কিছু নেই, থাকলেও আমরা সেটা ব্যবহার করি না, আমরা আবিষ্কারই করি না। কারণ ইনক্লুসিভ যখন হবেন তখন আপনার মুনাফাটা কমে যাবে, মুনাফা থাকবে না, আপনি বিলিয়নিয়ার হবেন না, হবেন না, হতে পারবেন না। উদাহরণ নেবেন, যিনি আগুন আবিষ্কার করেছিলেন বা যিনি চাকা আবিষ্কার করেছিলেন, সেটা ইনক্লুসিভ ছিল, সবার কাজে লেগেছে। আগুন জ্বালিয়ে আপনি পিকনিকও করেন, সমস্যা নেই। কেউ কি বলে আগুনের পেটেন্ট দিন, খরো, পেটেন্ট নেই, আগুনের পেটেন্ট নেই। চাকা আবিষ্কার করেছিলেন, যিনি করেছিলেন তিনি কি পেটেন্ট নিয়েছিলেন? চাকা, গরুর গাড়ির চাকাও লোকে ব্যবহার করেছে। এখন তো বাস, ট্রাম, অ্যারোপ্লেন, চাকা ছাড়া অকল্পনীয়। চাকা মানেই প্রগতি। তো যেই মানুষটি চাকা আবিষ্কার করেছিলেন তার নাম আপনারা জানেন? জানি না, আমিও তো জানি না। ইনক্লুসিভ ছিল, ধনী দরিদ্র সবাই ব্যবহার করতে পারে, আগুনও ধনী দরিদ্র সবাই ব্যবহার করতে পারে, কারণ সেগুলো হচ্ছে ইনক্লুসিভ প্রযুক্তি। আগে হ্যাঁ, আগুন জ্বালানোটাও একটা প্রযুক্তি ছিল, অত সোজা নয়। আপনার কাছে মনে হয় এখন সোজা, দেশলাই আছে, লাইটার আছে, জ্বালিয়ে ফেললেন, কিন্তু প্রথম মানুষটি যিনি আগুনটা জ্বালিয়েছিলেন, দাবানল দেখে অনুপ্রাণিত হয়েছিলেন বলা হয় আর কি, তাকে তো ক্রেডিট দিতেই হবে না, তিনি আবিষ্কারক। তিনি কি তখন আমাদের মাথায় ছিল সেসব, যে আমার এই আবিষ্কারটা আমি পেটেন্ট নেব, নিয়ে আমি বিলিয়নিয়ার হব, ট্রিলিয়নিয়ার হব? ছিল না। ওইগুলো হচ্ছে ইনক্লুসিভ আবিষ্কার, সবার কাজে লাগে, চাকা সবাই ব্যবহার করে, গরুর গাড়ির চাকাও ব্যবহার হয়েছে, রথের চাকাও ব্যবহার হয়েছে। গরিবের ঘরে উনুনেও আগুন থাকে, ধনীর ঘরে উনুনেও আগুন চলে। কিন্তু এখন যে প্রযুক্তিগুলো আপনারা দেখছেন, সেগুলো কারা? সবার জন্য ইনক্লুসিভ না, এগুলো এক্সক্লুসিভ প্রযুক্তি, যা শোষণের কাজে, শাসনের কাজে, মুনাফার কাজে ব্যবহার করা হয়। এআই আপনি ব্যবহার করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কিন্তু চাকা যেভাবে ব্যবহার করে আপনি পারবেন না। মানে এআই কে কাজে লাগিয়ে আপনি চাকরগিরি করতে পারেন বড়।
এবং আপনি যদি কোনো কোম্পানি খোলেন তাও আপনাকে সেই যিনি যে এআইটা করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাকে আপনাকে পেটেন্ট মানি জুগিয়ে যেতে হবে, আপনাকে পয়সা দিয়ে যেতে হবে আজীবন। ওরা হলুদের পেটেন্ট নিতে চেয়েছিল জানেন তো, হলুদের পেটেন্ট, মানে হলুদের অ্যান্টিসেপটিক ভ্যালু আটকানো গেছে। নইলে হলুদ আপনার এখনো কেনার সাধ্যের মধ্যে আছে, পরে আর নাহলে আর থাকতো না। এই হলো ওদের হাঙর মানসিকতা। কিছু হলেই, কিছু সুযোগ পেলেই ওরা পেটেন্ট নিয়ে মুনাফা। আর পেটেন্ট মানে কি? মুনাফা। মুনাফা। অক্সফোর্ড এক্সট্রাজেনেকার যে এদেশে কোভিশিল্ড, আর ওদেশ ইউরোপে ভ্যাকজেবরিয়া, পেটেন্ট কে নিয়েছিলেন? বিল গেটস। গবেষণার মালটা কাদের? অক্সফোর্ড এক্সট্রাজেনেকা। আর পেটেন্ট নিয়ে বিল গেটস কি করলেন? মালামাল আরো হয়ে গেলেন। তো ব্যাপারটা ওইটাই। তাহলে এই যে ভ্যাকসিন প্রযুক্তি বলুন, এআই প্রযুক্তি বলুন, যা প্রযুক্তি, রোবোটিক্স প্রযুক্তি বলুন, সেটা কি সাধারণ মানুষের সবার কাজে লাগবে? যেমন করে চাকা কাজে লেগেছে, আগুন কাজে লেগেছে? না, লাগবে না। হাভাতে দরিদ্র হতদরিদ্র মানুষটিও আগুন জ্বালিয়ে রান্না করে, তারও একটা সাইকেল আছে, চাকা লাগে তার, কিন্তু তার এআই কোনো কমে লাগে না। এআই দ্বারা তার সে বড় যে শোষিত হতে পারে, তো এআই দিয়ে সে কিচ্ছু করতে পারবে না। এটাই হলো এক্সক্লুসিভ টেকনোলজি। সভ্যতা যত এগিয়েছে, ইনক্লুসিভ প্রযুক্তিকে বাদ দিয়ে, ইনক্লুসিভ ভাবনাকে বাদ দিয়ে, ইনক্লুসিভ বেঁচে থাকাকে বাদ দিয়ে, তত বেশি করে এক্সক্লুসিভ আমরা হয়ে গেছি। বাদ দাও, এক্সক্লুড করো। তাই দেখবেন এক্সক্লুসিভ শব্দটা আমাদের এত প্রিয় হয়ে উঠেছে, শুনতে ভাল লাগে। এক্সক্লুসিভ ব্র্যান্ড, এক্সক্লুসিভ শোরুম, এক্সক্লুসিভ সার্ভিস। মানে কি? আপনি এমন একটা প্রোডাক্ট কিনছেন যে প্রোডাক্টটা আপনি ছাড়া খুব কতিপয় মানুষেরই কেনার ক্ষমতা আছে, বাকিদের ক্রয় ক্ষমতা নেই, ওটার ধারের কাছে পৌঁছতে পারবে না, তাদেরকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, মানে তারা বাইরে। আর তাই সেটা এক্সক্লুসিভ শোরুম, এক্সক্লুসিভ রেস্তোরাঁ, এক্সক্লুসিভ ব্র্যান্ড। তাই কখনো আভিজাত্যের প্রতীক হিসেবে, ব্র্যান্ড ভ্যালু হিসেবে, স্ট্যাটাস হিসেবে ইনক্লুসিভ শব্দটার কোনো দাম নেই, কারণ ওটা সবাইকে ইনক্লুড করে বাঁচার কথা বলে। তাই সেটা ব্রাত্য, ঘৃণিত, অবহেলিত। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।